আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বার্টোল্ট ব্রেশেটের উপন্যাস ৩ পয়সার উপাখ্যান। উপন্যাসটির আজ ৮ম পর্ব। মাল নাই, মাল নাই, দেশের কি হবে? ওহারা ও ফ্যানি ক্রাইসলারের জন্য নিজের সময় ভাগ করে দিয়েছিলেন ম্যাকিথ। ওহারার সাথে সাধারণত দেখা করতেন এক নাপিতের দোকানে। সেখানে তার সাথে থাকত লোয়ার ব্ল্যাকস্মিথ স্কোয়ারের আরও দুজন, নাম ফাদার আর গুচ। এরা পুরনো চোর, আর বেশি গুরুত্বপূর্ণ চুরির পরিকল্পনা করতে হলে এরা মিলিত হতো কাছেই অন্য একটা বাড়িতে। ম্যাকিথের এখনও নতুন পরিকল্পনার কোনো অভাব ঘটেনি এবং সংগঠক হিসেবে তার তুলনা মেলা ভার। তবু সিপিবির অফিসে ফ্যানি ক্রাইসলারের সাথে আলোচনা করে তিনি আত্মিক শান্তি পেতেন। লাটে ওঠা সব দোকানের মাল সস্তায় কিনে নিতেও বেশ বুদ্ধি খাটাতে হতো, কিন্তু সব মিলে ব্যাপারটা খুবই লাভজনক। অ্যারনের সাথে চুক্তিটা গলার বাঁধা পাথর হয়ে ঝুলছে। সেটা না থাকলে তো ম্যাকি জলের মাছের মতো খুশি থাকতেন। সেই চুক্তির প্রতিবন্ধকতার কারণে সিপিবির কনফারেন্স রুমে ম্যাকিথ, ফ্যানি ক্রাইসলার ও ওহারার অনেক গভীর আলোচনা শেষ হয়েছে নীরবতায়। অ্যারনের দোকানে সিপিবির মাল ঢুকিয়ে বেশ সাবধানীভাবে শুরুটা করা গিয়েছে। যারা চাকরিজীবী এরকম সব খদ্দেররা তো একদম খেপে উঠেছে, খেপিয়েছে ওহারা। কিন্তু একটা অসুবিধা দেখা যাচ্ছে। এমনিতে সিপিবির মালের যোগান অফুরন্ত, কিন্তু বিশেষ বিক্রি সপ্তাহ আর অ্যারনের সব দোকানে মাল একসাথে দিতে গিয়ে সিপিবির মালের যোগানে টান পড়ে যাচ্ছে। অল্প সময় পরেই মাল খুবই কমতে শুরু করে দিল। বেশ কিছুদিন ধরেই অন্য যে কোনো সময়ের থেকে বেশি মনমরা হয়ে রয়েছেন ম্যাকিথ। তার মনে ভীষণ ভয় ঢুকেছে যে এবার হয়তো অ্যারন আর ওপারের কাছে স্বীকার করতে হবে ক্রেস্টনের সাথে লড়াই করা সম্ভব না। এরকম অবস্থায় তার মাথায় এলো এক অস্বাভাবিক ও বিপজ্জনক পরিকল্পনা। প্রতিদিন রাতে বিছানায় শুয়ে নিজের বিপজ্জনক অবস্থা নিয়ে চিন্তা করেন ম্যাকিথ। পাশে পলি শুয়ে যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তার শান্ত উদ্বেগহীন শ্বাস নেবার শব্দ পাওয়া যাচ্ছে, তখন ম্যাকিথ সব থেকে পরিষ্কার দেখতে পান আর মাথা কাজ করে সব থেকে ভালো। সব সাহসী সিদ্ধান্ত এই সময় নিতে পারেন ম্যাকিথ। একদিন সকালে ফ্যানি বা ওহারাকে কিছু না জানিয়ে অ্যারনের কাছে চলে গেলেন ম্যাকিথ। অ্যারনকে বললেন, এই বিশেষ সপ্তাহের ওপরে আমার পুরো নির্ভর করা ঠিক হবে না। ক্রেস্টনের সেলকে বরবাদ করতে হবে সে প্রচার শুরু করার আগেই। সবথেকে ভালো হয় আমরা যদি এখনই দাম কমাতে থাকি। সিপিবি মাল ঠিকই সাপ্লাই করে দেবে, কিন্তু ক্রেস্টনের সস্তার মাল তো এখনো বাজারে আসেইনি। ঘুম ঘুম চোখে ম্যাকিথকে দেখলেন অ্যারন। কোনো কারণে ম্যাকিথকে ঠিক পছন্দ করতেন না অ্যারন। ডাকাত হিসেবে ম্যাকিথ বড্ড ভদ্রলোকের মতো দেখতে, আবার সৎ নাগরিক তকমা দেবার পক্ষে ম্যাকিথ বড্ড অসৎ। ম্যাকিথের লাল মাথার চুলও বড্ড কম। এইসব অপ্রাসঙ্গিক খুঁটিনাটিও ভাবাতো অ্যারনকে। তবে ম্যাকিথের কথা মানলেন অ্যারন। গত কয়েকদিনে অ্যারনের স্ত্রী পলির সাথে কেনাকাটা করতে গিয়েছেন। অ্যারনের স্ত্রী পলি ও ম্যাকিথের খুবই প্রশংসা করেছেন। কাজেই অ্যারন বুঝেছেন যে এই নবদম্পতি বুঝে চলে। বাড়ি টাকা পয়সার হিসেব রাখেন ম্যাকিথ নিজে। ম্যাকিথের মতে যে কটা পেনি বাঁচানো যায় তাই কাজে আসে শেষ পর্যন্ত। ওপার ভাইদের মধ্যে যিনি বড়, তিনি ম্যাকিথকে বেশ সমর্থন করছেন। এই ভাই অ্যারনের ব্যবসা ও ব্যবসার নীতি ঢেলে সাজানোর ব্যাপারে নিজে উৎসাহ নিয়েছেন। ম্যাকিথের গ্রিক লড়াইয়ের ভাবনা নিয়ে উনি একরকম লাফালাফি করেন, আর সবসময় বলেন ম্যাকিথ দারুণ এক ধারণা এনেছেন ব্যবসায়। বিক্রি করার কাজটা করেন যে কর্মচারীরা, তারা জানেন তারা মুনাফার ভাগ পাবেন। কাজেই তারা এখন মালিকের মতোই উৎসাহ নিয়ে কাজ করছেন। লড়াই জমে উঠেছে। খরগোশ যেমন সংখ্যায় বাড়ে, সেরকম বাড়তে লাগলো বিজ্ঞাপন। দোকান মালে ভরে রাখা হলো। মালের সংখ্যা আর বৈচিত্র্য দুই গেল অনেক বেড়ে। দোকানের ছোট্ট কুঠরিগুলিও একেবারে ছাদ পর্যন্ত মালে বোঝাই হয়ে গেল। লোকে একটা জিনিস কেনে আর অন্য কোনো জিনিসের প্রতি একই রকম আগ্রহ নিয়ে তাকায়। যত বয়ে নিয়ে যেতে পারেন তত জিনিস বয়ে নিয়ে চললেন সকলে। এত কম দামে পাওয়া গেছে যখন। ব্রাউন পেপারের ওপরে রঙিন চকে লেখা বিশাল সব পোস্টার পড়ে লোকে জানল এ সুযোগ একবারই এসেছে। এরকম সুযোগ আর আসবে না। মাল নিয়ে দোকান থেকে বেরোবার সময়ও ক্রেতা ভয়ে ভয়ে চললেন। এখনই হয়তো বিক্রেতা ডাকবেন, হয়তো সিলিং নিতে ভুল করে তিনি পেনি নিয়ে নিয়েছেন। ম্যাকিথ এখন ভয়ানক রকম ব্যস্ত। তিনি এক দোকান থেকে অন্য দোকান দৌড়ে বেড়াচ্ছেন। কখনো উপদেশ দিচ্ছেন দোকানদারদের, কখনো বলছেন কিভাবে টিকিট সাঁটতে হবে। কিন্তু তার আসল কাজ ও মাথা ব্যথা হলো প্রচুর পরিমাণে মাল সস্তায় আনা। সে মাল ডেনমার্ক, হল্যান্ড ও ফ্রান্স থেকেও আসছে।
ওহারার তত্ত্বাবধানে সিপিবি কাজ করে চলেছে দিনরাত এক করে। একটা বা দুটো মালের গাঁটরি চুরির মাল বলে জানা গেছে। মালবেরি স্ট্রিটে একটি দোকান, যার মালিক হলেন মেরি সয়ার, তার দোকানের নামে অভিযোগ জমা পড়েছে। এই সন্দেহজনক জিনিসপত্র নাকি ভিখারিরাও নিতে অস্বীকার করেছে। ম্যাকিত এসব জিনিস দোকান থেকে তুলে নিয়ে পুলিশের হাতে দিয়ে দিলেন। তিনি অবশ্য জানালেন অন্য দোকান থেকে তিনি ওইসব জিনিস পেয়েছিলেন। ছোটখাটো দু একজন চোরকে ম্যাকিত ধরিয়েও দিলেন। সব মিলে বেশ কিছুটা সময় বেশ অস্থির কাটল ম্যাকিতের। সন্দেহ হলো তার শ্বশুর তার শেষ কথা এখনো বলেননি। এখনো পর্যন্ত তিনি শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন। তোমার বাবা এই যে আমাকে দেখতে পারেন না, এটা অস্বাভাবিক, পলিকে বললেন ম্যাকিত। নিশ্চয়ই কক্সের ওপর ওনার নির্ভরতা আবার বেড়ে গিয়েছে। আমার পেছনে উনি ক্রমাগত লেগে রয়েছেন। আজকাল ওনার কথা ভাবলেই আমার মেজাজ খারাপ হয়। আমার ধারণা একদিন উনি বাস্তবটা দেখতে পাবেন। আমি যা আয় করি তাতে তো শুধু আমাদের দুজনে চলে যায়। কিন্তু এরপরেই তার ব্যবসা ঘিরে যে ঝড় উঠল, তাতে এইসব কথা ভুলেই গেলেন ম্যাকিত। সমস্ত প্রথম সারির সংবাদপত্রে বিজ্ঞাপিত হলো যে অ্যারন ও দোকান যুদ্ধরত সৈন্যদের পরিবারবর্গের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। এছাড়াও যদি যুদ্ধে হত কোনো সৈনিকের বিধবা স্ত্রী নতুন দোকান খুলতে চান, তার আবেদনকে অগ্রাধিকার দেয়া হবে। সবাই এনাদের এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। যত রকমভাবে সম্ভব সব দাম একেবারে টেনে নামানো হলো। ক্রেস্টনের সব দোকান এই সর্বনাশা প্রতিযোগিতার তাপ বুঝতে পারল। তারাও বাধ্য হলো দাম কমাতে। ন্যাশনাল ক্রেডিট ব্যাংক ক্রেস্টনের ওপরে হামলে পড়ল। মিলার আর হথর্ন সারা রাত বসে ক্রেস্টনের বিক্রির খাতা দেখতে আরম্ভ করলেন। এই উদ্যোগে জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। ১.৫ শতাব্দী এখন ওর মুখের দিকে তাকাতে পারছেন না। তারা বুঝে গেছেন বিপদ আসন্ন। কিছু একটা করতে হবে এই বেলা। এদের গায়ে জ্বালা ধরাতে ম্যাকিত আবার ন্যাশনালের সাথে যোগাযোগ করলেন, তবে সরাসরি না, এক এজেন্সির মাধ্যমে। উদ্দেশ্য হলো ন্যাশনালকে এই ধারণা দেওয়া কমার্শিয়াল ব্যাংক আসলে অ্যারন ও দোকানকে নিয়ে ডুবতে চলেছে। তাই ওপার ভাইরা মরিয়া হয়ে ক্রেস্টনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। লোকে বুঝে গেছে অনেকদিন ক্রেস্টনের আর অ্যারনের এ লড়াই একেবারে মরণপণ। আর লোকে এটাও বুঝেছে সস্তায় জিনিস কেনার এটাই মওকা। কয়েকজন বয়স্কা গৃহবধূ কিনতে আরম্ভ করেছেন, কিন্তু অনেকেই অপেক্ষা করছেন দাম আরও কমার জন্য। এরা লোভীর মতো দোকানে দোকানে ঘুরছেন আর বিভিন্ন দোকানের দাম তুলনা করছেন। অ্যারন এদিকে জিনিসপত্রের নতুন দাম ফেলতে শুরু করেছেন। এটা করার সময় তিনি তার সাগরেদদের মূল্য আরও বুঝতে পারছেন। ম্যাকিতের লাল মাথাটা দেখলেই অ্যারন ভাবেন, মূর্খ, বানান ভুল না করে একটা ছোট চিঠিও লিখতে পারবেন না আহাম্মকটা। তবে অ্যারনেরও একটা ব্যাপারে সন্দেহ নেই। তিনি জানেন টাকা কড়ির ব্যাপারটা ম্যাকিত ভালোই বোঝেন। অল্পদিনেই বোঝা গেল আরও অনেক কিছু ভালো বোঝেন ম্যাকিত। সিপিবি এখন বিশেষ বিক্রি সপ্তাহে তোড়জোড় করছে। এমন হবে যে এরকম আগে সব প্রচেষ্টা এর কাছে ম্লান হয়ে যাবে। সিপিবি যে মালই যোগান দিচ্ছে সব নিয়ে নিচ্ছেন অ্যারন বিরামহীনভাবে। ধন্যবাদ জানাবার সময়টাও তার নেই। লাভ যে খুব বেশি হচ্ছে তা না, কারণ দাম অত্যধিক রকম কম। কিন্তু এ প্রয়াসের উদ্দেশ্য তো অন্য। উদ্দেশ্য হলো বাজার থেকে সমস্ত প্রতিযোগীকে একেবারে মুছে ফেলা। বিশাল বিক্রি সপ্তাহের জন্য অ্যারনের একমাত্র ভরসা সিপিবি। এদের মাল যোগান দেবার ক্ষমতা মনে হয় অফুরন্ত। দুর্ভাগ্যবশত সত্যিটা হলো এদের তেমন কোনো ক্ষমতা নেই। যখন গুদামের মাল শাঁ করে কমতে লাগলো, তখন একদিন ম্যাকিতে স্নায়বিক বিকার দেখা দিল। তখন তিনি ফ্যানির দোকানে চিৎকার করছেন, কাঁদছেন আর বলছেন এক পাল ঠগের পাল্লায় পড়ে তার সর্বনাশ হয়ে গেল। কাছে পেলে তিনি তাদের চামড়া ছাড়িয়ে নেবেন। এই আগ্নেয়গিরির মধ্যে বাস করতে তিনি আর পারছেন না। একজন মানুষ যতটা সহ্য করতে পারে তার থেকে বেশি আশা করা কারো উচিত না। এর তাৎক্ষণিক ফল হলো এই, জ্যাক সোপার বুঝলেন যা বিশেষ বিক্রি সপ্তাহ এক অর্থে অলিম্পিকের মতো কিছু একটা হতে চলেছে। আর হেনরি ওপার সিদ্ধান্ত নিলেন সাংঘাতিক রকম বিজ্ঞাপন করবেন ব্যাপারটার। ফ্যানি ঠান্ডা কম্প্রেস করতে লাগলেন ম্যাকিতকে। তার খোলা বুকে মালিশ করে দিলেন আর্নিকা দিয়ে। প্রায় অর্ধেক রাত অবধি কান্নাকাটি করতে থাকলেন ম্যাকিত। তার সাথে চলল ফ্যানিকে গালিগালাজ করা। ফ্যানি নাকি তাকে দুর্দান্ত এক যোদ্ধা ঠাউরেছে যে ফ্যানির জন্য প্রাণপাত করতে প্রস্তুত। অনেক বড় মাপের মানুষের মতো পূর্বে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করার সময় পিছিয়ে গেলেন ম্যাকিত। স্বয়ং সম্রাট নেপোলিয়নও যখন বুঝলেন তিনি দীর্ঘদিন ধরে যে সাম্রাজ্যের স্বপ্ন দেখেছেন তা সত্যি হয়ে গিয়েছে, তখন নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ম্যাকিতের মেজাজ রং বদলের খেলার মতো বদলাতে লাগল। এক এক সময় তিনি খোশ মেজাজে ফ্যানিকে নিয়ে চলে যাচ্ছেন শহর কোনো রেস্তোরাঁতে। তার পরিকল্পনা যদি সাফল্য লাভ করে, তাহলে অ্যারন আর ওপারের মুখের চেহারা কেমন হবে সেই গল্প করতে করতে হাসিতে লুটিয়ে পড়ছেন।
হাসছেন ফ্যানিও। যদিও ফ্যানি ঠিক জানেন না বিশাল সেই পরিকল্পনা আসলে কি। কাউকে মনের কথা বলেননি ম্যাকিট, ফ্যানিকেও না। কিন্তু বেশিরভাগ সময় মন থাকত অন্ধকার হয়ে। ওহারার লোকজন অবস্থার সুযোগ নিয়ে নানা দাবি তুলতে লাগল। সেপ্টেম্বর মাসের একদিনে ওহারার লোক ম্যাকিটকে ডেকে নিয়ে গেল লোয়ার ব্ল্যাকস্মিথ স্কোয়ারে। এটা বেশ অস্বাভাবিক একটা ঘটনা। ব্ল্যাকস্মিথ স্কোয়ারের গুদামে কখনোই যান না ম্যাকিট। পুরো দলের মধ্যে শুধু ওহারা, ফাদার আর গ্রুজ জানেন যে ম্যাকিটের পূর্ব পরিচয় হলো মিস্টার বেকেট। যাই হোক, ম্যাকিট সেখানে গেলেন। অন্যরকম কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। নাপিতের দোকানে দেখা হলো ওহারার সাথে। কেউ কিছু বললেন না। সবাই একসাথে এসে ঢুকলেন কাছের সেই বাড়িতে। ওহারা এভাবে ম্যাকিটকে ডেকে আনার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিলেন। তিনি ফ্যানির অনুপস্থিতিতে ম্যাকিটের সাথে কথা বলতে চান। দলে অদ্ভুত সব ঘটনা ঘটছে আর সবের পেছনে কলকাঠি নাড়ছেন ফ্যানি ক্রাইসলার। নতুন সব ব্যবস্থায় দল খুশি না। যা বাঁধা মাইনে পায় তা বড্ড কম। এ নিয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন ওহারা, কিন্তু সবসময় তার বিরোধিতা করেছেন ফ্যানি। আর ওহারা সব পদক্ষেপ ভেস্তে গেছে। হয়তো ফ্যানি গ্রুচের হয়ে কাজ করছেন, গ্রুজ চেষ্টা করছেন দলের মধ্যে বিদ্রোহ তৈরি করতে। আজকাল গ্রুজ ফ্যানির সাথে থাকছেন ল্যাম্বেথে। খুব বিচলিত হয়ে পড়লেন ম্যাকিট। তার এতদিন ধারণা ছিল ফ্যানিকে পুরোপুরি বিশ্বাস করা যায়। প্রেস্টনের বিরুদ্ধে লড়াই শুরুর থেকে ম্যাকিট সবার মাইনে কমিয়ে দিয়েছিলেন। ওহারার মতে এই টাকা মাইনে কামানো পুষিয়ে দিচ্ছেন ফ্যানি সিপিবির তহবিলের টাকা দিয়ে। কিন্তু দল তাতেও সন্তুষ্ট না। গত সপ্তাহে তারা যেমন কাজ করার কথা তেমন কাজ করেনি। বেশ কিছু অন্তর্ঘাতের ঘটনা ঘটেছে আর অনেক কর্মী কাজে আসেওনি। ওহারা জিজ্ঞেস করলেন মাল কম যাচ্ছে বলে কোনো দোকান কোনো অভিযোগ করেছে কিনা। সেরকম কোনো অভিযোগ শোনেননি ম্যাকিট। বরঞ্চ তিনি তো দেখছেন এখন দোকানের দোকানদারেরা বেশ আশাবাদী। তার মানে মহিলা অন্য কোথাও থেকে মাল কিনছেন। উত্তেজিত হয়ে বললেন ওহারা। আর এখানে যে কি চলছে তাই নিয়ে আপনাকে কিছুই জানায়নি? ম্যাকিট টেবিলের ওপরে পড়ে থাকা খানিকটা বিয়ারে হাতের আঙুল ভিজিয়ে নিলেন। তারপর ওহারার দিকে তীর্যক দৃষ্টিতে তাকালেন। তার চোখ কেমন যেন জলের মতো। ম্যাকিট কয়েকটা কড়া চুরুট আনার জন্য এক যুবককে পাঠালেন রাইড লেনে। সেখানে তখন নাকি সেই দল আলোচনায় বসেছে। সিপিবির নিয়মিতভাবে মাল কেনার ব্যাপারে কিছুই জানে না ওহারা। ম্যাকিটের মতে সিপিবি বিল দিয়ে জিনিস কিনছে কিনা তা নিয়ে ওহারা মাথা ঘামাবার কোনো কারণ নেই। ওহারা ফিরে এসে জানালো আর কিছুই করার নেই। দল তাকে জানিয়ে দিয়েছে যে মিসেস ক্রাইসলার তাদের দাবি দেওয়ার ব্যাপারটা জানেন। ওহারা এই নিয়ে শততমবার অভিযোগ করলেন যেদিন থেকে ম্যাকিট দলের বেয়াদব সদস্যদের পুলিশের হাতে তুলে দেওয়া বন্ধ করেছেন সেদিন থেকে সব ক্ষমতা হারিয়েছেন ওহারা। একসাথে গাড়ি করে ওনারা ওয়াটারলু ব্রিজের দিকে গেলেন। ফ্যানির দোকান এর মধ্যেই বন্ধ। তাকে পাওয়া গেল ল্যাম্বেথে। গ্রুচ রয়েছেন তার সাথে। একটা উত্তেজিত বাদানুবাদ শুরু হলো। ম্যাকিট চুপ থাকলেন। তারপর গ্রুচের দিকে একবার ঠান্ডা চোখে তীর্যকভাবে তাকিয়ে ম্যাকিট পাশের ঘরে চলে গেলেন। একটা বিশাল ডেস্কের ড্রয়ার আঁতিপাতি করে খুঁজে এক বাক্স সিগারেট পেলেন। মনে হলো যেন ম্যাকিট এ বাড়িটা খুব ভালো করে চেনেন। আর তাতে একটু লজ্জাই পেলেন ফ্যানি। কথাবার্তার পর মনে হলো ফ্যানি এই দলের দাবিকে ন্যায্য বলে মানেননি। তারা চেয়েছিল আগের অবস্থায় ফিরে যেতে, অর্থাৎ তারা নিজেরা ঝুঁকি নিয়ে কাজ করবে আর মালের জন্য টাকা পাবে। তবে মুশকিল হলো ওদের মাইনে বড্ড কমিয়ে দেয়া হয়েছে, বললেন ফ্যানি। ম্যাকিট বললেন, এটা তো সাময়িক। এখন মালের দাম কম রাখতেই হবে। যখন ক্রেস্টান হটে যাবে আমরা মালের দামও বাড়িয়ে দেব আর ওদের মাইনেও আগের মতো হয়ে যাবে। টেবিলের ওপরে ঘুষি মারলেন ওহারা। ওরা এই অবস্থার ফায়দা নিচ্ছে, তাই একদম তাই। ফ্যানি বললেন, কিন্তু ক্রেস্টনের বিরুদ্ধে আমাদের লড়াইটা তো ওদের বোঝানো যাবে না। আর সেটা ওদের ব্যাপারও না। ওরা জানে না যে ওরা কি জন্য কাজ করছে। আর কাজটা শেষ হয়ে যাবে সেটাও জানে না। এটা ঠিক না। যেন গভীর চিন্তায় ডুবে থেকে থেকে কথা বললেন ম্যাকিট। প্রথমে ওরা চাইল বাঁধা মাইনে, অফিসারদের মতো। এখন আবার স্বাধীন হতে চাইছে। নেতা আর তার দলের লোকের মধ্যে কোনো ভাব ভালোবাসা আছে এসব দেখে তা মনে হয় না। এরা কেবল একদিক থেকে আরেক দিক পাল্টি খাচ্ছে। গতকাল মাইনে আজকে মুনাফার ভাগ, এতে ভালো হয় না। একে সুখে দুঃখে একসাথে কাজ করা বলে না। আর সুখে দুঃখে একসাথে কাজ করার কথা বলো না ম্যাকিট, ঝাঁজিয়ে উঠলেন ফ্যানি। আমার তো মনে হচ্ছে তোমার সুখ আর ওদের দুঃখ। কিন্তু এমন তো হতে পারে সামনে খারাপ সময় আসছে, তখন এদের দায়িত্ব কাকে নিতে হবে শুনি? ম্যাকিট তর্কে হেরে যাবার পাত্র নন। সেরকম কিছু হলে ওদের দায়িত্ব ওদের নিজেদেরকেই নিতে হবে। তোমার সূক্ষ্ম অনুভূতি সব নষ্ট হয়ে যাচ্ছে। বেশ, দুম করে বললেন ম্যাকিট। ওরা যা চায় তাই পাবে। ফ্যানি, ওদের বলে দিও এর জন্য ধন্যবাদটা তোমাকে দিতে।
ম্যাকিত উঠে দাঁড়ালেন। ফ্যানি ম্যাকিতের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলেন। তার মানে ওরা আবার স্বাধীনভাবে কাজ করবে? তা করবে, কিন্তু মালের অর্ডার দেব আমি। দেয়ালের হুকে গ্রুজ আর ওহারা টুপি টাঙানো ছিল। দুটো টুপি খুলে নিয়ে গ্রুজ আর ওহারার হাতে দিলেন ম্যাকিত খুব অন্যমনস্কভাবে। গ্রুজ তো অবাক। আমার তোমার সাথে অন্য কিছু আলোচনা আছে, বললেন ম্যাকিত। বেজার মুখে গ্রুজ আর ওহারা ঘর থেকে বেরিয়ে গেলেন। ওদের সাথে নিচ অবধি গেলেন ফ্যানি। যখন ফ্যানি ফিরে এলেন তখন জানলার কাছে দাঁড়িয়ে ম্যাকিত। জানলার পর্দা ঠেলে সরিয়ে তিনি নিচে রাস্তার দিকে তাকিয়ে, তবে কোনো কিছু খেয়াল করছেন না। সব আলো নেভানো হয়েছে কিনা দেখার জন্য গ্রুজ ফিরে এসেছিল। শান্তভাবে বললেন ম্যাকিত, আমরা বরং শোবার ঘরে যাই। ম্যাকিত এগিয়ে গেলেন। বসার ঘরের পাশেই শোবার ঘর, এও রাস্তার ওপরেই। ফ্যানি ভেতরে আসার পর বসার ঘরে আলো নিভিয়ে দিলেন ম্যাকিত। এখানে একটা আলোই যথেষ্ট, বললেন ম্যাকিত। তোমাকে এখন সমঝে চলতে হবে। তুমি সিপিবির থেকে যে শতাংশ টাকা দলকে দিয়েছ সেটা তোমার মাইনে থেকে কেটে নেওয়া হবে। বিছানায় বসলেন ম্যাকিত। ইঙ্গিতে ফ্যানিকে বসতে বললেন এক আরাম কেদারায়। ফ্যানি বসলেন। ম্যাকিতের কথাতে তিনি খুবই আহত। অস্বস্তিতে ভুগছেন তো বটেই। এর আগে ম্যাকিত কখনো এত নির্মমভাবে কর্তৃত্ব ফলাননি। তুমি কি ঈর্ষায় ভুগছ? হঠাৎ প্রশ্ন করলেন ম্যাকিত। অবাক হয়ে তাকিয়ে থাকলেন ফ্যানি। তারপর হেসে উঠলেন। ম্যাকিত, আমি এই কথাটাই তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। তুমি খুব মজাদার। তাহলে আমাকে বলো, এই প্ল্যানের ব্যাপারে তুমি কি জানো? গড়গড় করে উঠলেন ম্যাকিত। আমি সবকিছু জানতে চাই। ফ্যানি খুবই অবাক। তিনি কোনো প্ল্যানের কথা জানেনই না। তিনি শুধু দেখছিলেন যে কর্মীরা যেন ঠিক ব্যবহার পায়। কারো সাথে কোনো বিরোধে যাওয়ার তার কোনো ইচ্ছেই ছিল না। তার সোজা কথা, নিজে বাঁচো আর অন্যকে বাঁচতে দাও। হয়তো গ্রুজ এই দলে আছে বলেই তিনি এই অবস্থান নিয়েছেন। ম্যাকিত যখন তার প্ল্যান ব্যাখ্যা করতে লাগলেন তখন ফ্যানি একেবারে হতবাক। এখন ম্যাকিত বুঝলেন বা মানলেন যে ফ্যানি আসলে কিছুই জানতেন না। এখন তার কথা বলার জোশ এসে গিয়েছে, তাই মহা উৎসাহে তিনি পুরো পরিকল্পনাটা বোঝালেন ফ্যানিকে। ম্যাকিতের পরিচিতের মধ্যে ফ্যানির থেকে ভালো কোনো শ্রোতা নেই। প্রেস্টন আর ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের অনেক দুর্বল জায়গা আছে, আর এখানেই অপার সম্ভাবনা দেখছেন ম্যাকিত। পিচাম এই ১.৫ শতাব্দীর এক বড় খদ্দের, এবং এই পিচাম এখনও তার শ্বশুর মশাই। কিন্তু অন্য কিছু করার আগে তার যারা মিত্র, অর্থাৎ অ্যারন ও কমার্শিয়াল ব্যাংক, তাদেরকে সব খুলে বলতে হবে। যতক্ষণ আমার মনে হবে যে ও আমার সাথে প্রতারণা করেছে, ততক্ষণ আমি ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবো না। আমার দ্বিধা মাঝখানে এসে দাঁড়াবে। ওকে একটা শিক্ষা দিতে পারলে আমি ওর সাথে একটা বোঝাপড়ায় আসতে পারবো। ম্যাকিথের মতো আগামী দিনে অ্যারনের সব দোকানে এবং নিজের সব দোকানেও মাল যোগান দেয়া বন্ধ করে দেবেন। এইভাবে তিনি অ্যারন আর কমার্শিয়াল ব্যাংকে বাধ্য করবেন তার বশ্যতা স্বীকার করতে। কারণ ঠিক যখন অ্যারন আর কমার্শিয়াল ব্যাংক ভাববে যে ক্রেস্টনের গণেশ উল্টে দিয়েছেন, তখন তারা দেখবেন তাদের নিজেদের ঘরেই বিক্রি করার মতো কোনো মাল নেই। তখন তারা বুঝবেন ম্যাকিতের ক্ষমতা কতখানি। তখন সিপিবি নতুন করে চুক্তি করতে পারবে নতুন শর্তে, আর সেই শর্ত মানতে বাধ্য হবেন অন্যরা। অ্যারন নিশ্চয়ই চাইবেন না মহাবিক্রি সপ্তাহের ঠিক আগে আর লড়াইয়ের ঠিক মাঝখানে এসে ফাঁকা গুদাম নিয়ে বসে থাকতে। কিন্তু অ্যারন যদি অন্য দাম, অর্থাৎ তুলনামূলকভাবে ঠিক দাম দিতে রাজি হয়ে যান, তাহলে আর মাল জোগাড় করার বাঁকা রাস্তাগুলো নেওয়ার দরকার থাকবে না। সেদিক দিয়ে দেখতে গেলে ওহারার লোকদের সাথে এই নতুন বন্দোবস্ত একেবারে মেঘনা চাইতেই জল। কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের পরিকল্পনা ভীষণ রকম দরকার প্রতিভাত হয়। আমার এবার নিজের পরিবার হওয়া দরকার। আমি সে বয়সে এসে গিয়েছি যখন একজন লোকের ব্যাংক অ্যাকাউন্ট থাকা স্বাভাবিক, বললেন ম্যাকিত। কথা বলতে বলতে চনমনে হয়ে গিয়েছেন ম্যাকিত। ঘরের এপাশ থেকে ওপাশ বেশ শব্দ করে হেঁটে বেড়াচ্ছেন আর ক্রমাগত চুরুট টানছেন। ফ্যানিকে সব কথা বলে দেওয়ার উত্তেজনায় ব্রুচের ওপর রাগ ভুলে গিয়েছেন ম্যাকিত। ম্যাকিত ভেবেছিলেন ফ্যানি যখন দলকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাইছে, তখন তিনি নিশ্চয়ই ম্যাকিতের পরিকল্পনা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। এখন ফ্যানি এতই উৎসাহিত হয়ে উঠেছেন যে তাকে নিরস্ত করা কঠিন হয়ে পড়েছে। নানহেডের বাড়িতে ফেরার পথে ম্যাকিতের মনে পড়ল গ্রুজ বলে কেউ আছেন, আর তিনি ফ্যানির সাথেই আবার সহবাস করতে শুরু করেছেন। এতক্ষণ এটা মনেই ছিল না। মনে মনে স্থির করলেন ম্যাকিত, ফ্যানিকে একটু দূরে রেখে চলতে হবে। তাছাড়া এতটা স্বাধীনচেতা হওয়া ঠিক ম্যাকিতের পছন্দ নয়। একটি ঐতিহাসিক সম্মেলন। এর কয়েকদিন পর ম্যাকিতের উপস্থিতিতে সিপিবির একটি বৈঠক হলো। ম্যাকিত কথা শুরু করলেন। সবাইকে চুরুটের বাক্স এগিয়ে দিয়ে চুরুট নেবার অনুরোধ জানালেন। পাশের এক টেবিলে হুইস্কি আর সোডা রাখা ছিল। মনে হয় এ বৈঠক অনেকক্ষণ চলবে।
তারপর আরেকটি চুরুট ধরিয়ে বেশ আত্মপ্রসন্নভাবে ম্যাকিজ সামনের সবুজ মাথাওয়ালা টেবিলে আসন্ন বিশেষ বিক্রির সপ্তাহের পরিকল্পনা রাখলেন। এটি তার ও অ্যারনের যৌথ পরিশ্রমের ফসল। আমরা 4 দিন খেটে এটা বানিয়েছি। গত রবিবার আমি এটা জমা দিই ওয়ারবোর্ন ক্যাসেলে। জ্যাক সোপার বলেছেন যে তিনি এমন এক অলিম্পিয়াড করবেন যা লন্ডনের ব্যবসায়ী মহল বহু বছর মনে রাখবে। ম্যাকিট কথা বলছিলেন ধীরে ও খুব পরিষ্কারভাবে। সভাপতির চেয়ারে হেলান দিয়ে বসলেন ম্যাকিট। ফানিকে জিজ্ঞেস করলেন সিপিবি প্রয়োজনীয় মাল সময়মতো যোগান দিতে পারবে কিনা। যে পরিমাণ মালের কথা এরপর বললেন ম্যাকিট তা একেবারে অতিকায়। ফ্যানি একটু হেসে ব্লুমসবেরির দিকে তাকালেন। এই শেষোক্ত ব্যক্তি এদের কথাবার্তার কিছুই বুঝছিলেন না, অপ্রস্তুতভাবে বসেছিলেন। ফ্যানি বললেন, অসম্ভব। আমাদের মালের যোগান প্রায় শেষ। তুমি যা বলছো বড়জোর তার 3 ভাগের 1 ভাগ মাল যোগান দেয়া যেতে পারে। তোমরা বড্ড তাড়াতাড়ি এই উদ্যোগ নিয়ে ফেলেছ। খারাপ, খুব খারাপ, বললেন ম্যাকিট। তারপর ছাদের দিকে তাকিয়ে থাকলেন। কিন্তু 3 ভাগের 1 ভাগ মাল তো দিতে পারছি। মনে হলো ফ্যানি বেশ বেপরোয়া। এই বিশালাকার পরিকল্পনায় সেটা বলার মতো কিছু নয়। এর সম্বন্ধে জ্যাক সোপার বলেছেন, গ্রিসের অলিম্পিকের পর জগতে এত বড় কিছু ঘটেনি। ম্যাকিট বললেন গম্ভীরভাবে, 3 ভাগের 1 ভাগ? আমি বুঝি একটা লোক কথা রাখলো মানে পুরোটা রাখলো, না হলে রাখলই না। দায়বদ্ধতা বলতে আমি সত্যিকারের দায়বদ্ধতা বুঝি, যেমন আইনি লড়াইতে বলা হয়। বন্ধুর প্রতি বন্ধুর দায়বদ্ধতার কথা বলছি না। তা আমাদের আছে, সেসবের কোনো অভাব নেই। যা যা সম্ভব আমরা তো সবই করেছি, ছোট করে উত্তর দিলেন ফ্যানি। কি বলতে চাইছেন খুলে বলছেন না কেন? প্রশ্ন করলেন এক আইনজীবী, নাম রিগার। আপনি কি মিস্টার অ্যারনকে পথে বসাতে চান? কি বলছেন, আমি পথে বসাতে চাই কি না? ওনাকে পথে বসাতেই হবে। আমার দোকানের ওপরেও প্রভাব পড়ছে এতে। খুব তেতোভাবে উত্তর দিলেন ম্যাকিজ। জানি ওদের জোরে ধাক্কা লাগবে, তাতে আমি কি করতে পারি? ক্রেস্টনের বিক্রি সপ্তাহ হবে, আমাদেরটা হবে না। খুব খারাপ, কিন্তু কি করার আছে? আমি ভেবেচিন্তেই সবাইকে হুইস্কি খেতে বলেছি। আমরা একেবারে খাদের ধারে এসে গিয়েছি। আর যদি সিপিবি এই ধাক্কা সামলাতে পারে, তাহলে সেটা আমাদের দুর্দান্ত কপাল বলেই মানতে হবে। কি ঘটেছে পরিষ্কার করে ভাবুন সবাই। অবশ্যই অ্যারনকে খোলাখুলি কিছু বলা ঠিক হবে না। মালের যোগান কমতে থাকবে, তবে আস্তে আস্তে সেটা ব্যবস্থা করা যাবে। গুছিয়ে যোগান দিতে যদি নাও পেরে থাকি, গুছিয়ে যোগান থামাতে পারবো। আরেকটা কথা, সবাই শুনুন, ভুলবেন না, অসুস্থ লোক মরে আর শক্ত লোক লড়ে, এই হলো জীবন। কাজের কথায় আসুন, বলে উঠলেন রিগার। তার নিজের কিছুই বলার নেই এখানে, কিন্তু ঘটনা যেদিকে যাচ্ছে তা তার ভালো লাগছে না মোটেই। ম্যাকিজের কথা এখনো শেষ হয়নি। আমাদের দোকানের বন্ধুদের জন্য এটা একটা কঠিন পরীক্ষা হবে, আস্তে আস্তে বলে চললেন ম্যাকিজ। এখন চুরুট ধরেছেন বাঁ হাতে আর ডান হাতে নিয়েছেন একটা পেন্সিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ওদের সাহায্য করার কোনো ক্ষমতা আমাদের নেই। ওদের অনেকেরই ভাড়া বাড়ি, টাকাও পুরোটা দেননি। আর এখন আমাদের পুরো পাই পয়সা বুঝে নিতে হবে। ওদের টাকা মেটাবার কথা ভাবতেই হবে। যখন পেরেছি আমরা ওদের ধারে মাল দিয়েছি, এখন ওদের টাকা মিটিয়ে আমাদের সাহায্য করতে হবে। সামনের কঠিন সময় পেরোনোর জন্য আমাদের সঞ্চয় চাই। এটা ভুলে যাবেন না, যদি আমরা ভাঙি তাহলে ওরা একেবারে ধুয়ে মুছে যাবে। এবারে ফ্যানিও ভয় পেয়ে গেলেন। এতখানি করার দরকার হবে ফ্যানি ভাবেননি। ম্যাকিতের সঞ্চয় দরকার পড়ছে কেন? তার সব দোকান দেউলিয়া হয়ে গেলে ম্যাকিতের কি লাভ হবে? অ্যারন খোঁড়াবে কিন্তু বেঁচে যাবে। পরম শত্রু ক্রেস্টন বিজয় গর্বে ফুলে উঠবে। হয়তো সাময়িকভাবে, যেমন ম্যাকিত আশা করছেন, কিন্তু ছোট দোকানগুলো তো মাছির মতো মরবে। ম্যাকিত কাজে লেগে পড়েছেন ইতিমধ্যে। হাতের কাছে যা কাগজ পাচ্ছেন তাতেই হিজিবিজি কী সব লিখছেন। ওহারাও বসে নেই। 5 জন মিলে কিভাবে মালের যোগান আস্তে আস্তে থেমে যাবে তার নিখুঁত পরিকল্পনা করে ফেললেন। ম্যাকিত এটা বলে দিয়েছেন, দোকানে ততটাই মালের টান পড়াতে হবে যতটা টান পড়বে অ্যারনের দোকানে। কোনোভাবেই যেন অ্যারন বা তার সহযোগী কমার্শিয়াল ব্যাংক কোনো অভিযোগ করতে না পারে। কাজ শুরু হয়ে গেল। বিক্রির বিশেষ উদ্যোগের মাঝেই মালের যোগান কমতে লাগল। সিপিবির অফুরন্ত মালের যোগানের ওপরে অন্ধভাবে ভরসা করে অ্যারন এমন কোনো চুক্তি করেননি যে মাল যোগান দিতে না পারলে খেসারত দিতে হবে সিপিবিকে। পুরো বিভ্রান্ত হয়ে পড়লেন অ্যারন ও তার ব্যাংক। প্রথমেই তারা খোঁজ নিলেন দোকান তাদের থেকে ভালো যোগান পাচ্ছে কিনা। জানলেন দোকানের অবস্থা একেবারেই এক। দোকানের মালিকেরা রোজই সিপিবির অফিসে ধর্ণা দিচ্ছেন। মিসেস ক্রাইসলার খুবই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছেন তাদের সাথে।
সান্ত্বনা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন। ঘরে ফিরে দোকানের মালিকেরা দেখছেন ম্যাকিতের চিঠি এসে তাদের জন্য অপেক্ষা করছে। সে চিঠিতে নম্রভাবে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেবার অনুরোধ করা হয়েছে। কমার্শিয়াল ব্যাংকের অফিসে ডাক পড়ল ম্যাকিতের। সেখানে তিনি গেলেন অসহায়ভাবে। তিনি ব্যথিত, পীড়িত, কিন্তু তার কিছুই করার নেই। চুরুটের বাক্স থেকে একটা চুরুট তুলে নিলেন, মাথা নেড়ে আবার সেটা বাক্সে ফিরিয়ে দিলেন, যেন তার ধূমপান করার ইচ্ছাটাও চলে গেছে। তারপর বললেন, আমি খুব হতাশ, গভীরভাবে হতাশ। আমার সব দোকানের অবস্থা শোচনীয়। গরিব লোকগুলো কত কষ্ট করে সব ঘোষণা করলো, বেশিরভাগ পোস্টার প্ল্যাকার্ড নিজেরা লিখল, আর এখন সব দোকান ইঁদুরের গর্তের মতো ফাঁকা। লোক ভর্তি, কিন্তু মাল নেই। আর ঠিক অক্টোবর মাসের আগে, অক্টোবরে ওদের ভাড়া দেবার সময়। আমি সেসব কথা তুলছি না। এ যা ক্ষতি, এ হলো বাইরের ক্ষতি। অন্য আরেক ক্ষতি আমাকে শেষ করে দিচ্ছে। ব্লুমসবেরি আমার বন্ধু, তার কি আমার সাথে এরকম করা উচিত ছিল? আমি পুরো ব্যাপারটা ব্যবসার দুর্যোগ হিসেবে দেখছি না, এটা আসলে মূল্যবোধের দুর্যোগ। বেশ দৃঢ়তার সাথে ম্যাকিট তার এই অভিনয় চালিয়ে গেলেন ও সাফল্যও পেলেন। তার দোকানের বন্ধুদের কোনোভাবে এড়িয়ে যাবার চেষ্টা করলেন না ম্যাকিট। ঠিক আগের মতোই তিনি তাদের কাছে যেতে থাকলেন। খুব গম্ভীর মুখে তাদের বুঝিয়ে বললেন কেন তার টাকা নেওয়া দরকার। দোকানের পেছনের ঘরে বসতেন ম্যাকিট। দোকানদারের বাচ্চারা তাকে ঘিরে থাকত। তাদের গল্প বলতেন, তাদের সাথে মজা করতেন, যেন হতাশায় ডুবে থাকা মানুষগুলোর মধ্যে খানিকটা আলোর সঞ্চার করার চেষ্টা করতেন ম্যাকিট। বাড়ির মহিলাদের সাথেও তাদের নানা অসুবিধা নিয়ে কথা বলতেন তিনি, আর মহিলাদের বাতলে দিতেন কি করলে আরো কম খরচে তারা সংসার চালাতে পারবেন। বাড়ির লোকদের সাথে কথা বলতেন আলাদা করে। এই ব্যবসা আমাকে বড় ঘা দিয়েছে, কিন্তু আমাকে দেখে তা বুঝবে না কেউ। তোমরাও দেখো যে তোমাদের স্ত্রীরা যেন তোমাদের সাথে কথা বলে আশার আলো দেখে, বলতেন ম্যাকিট। এইভাবেই ম্যাকিট প্রমাণ করে চললেন যে তিনি একজন বড় নেতা, আর এও প্রমাণ করলেন যে যতক্ষণ দৃঢ় আত্মপ্রত্যয় আছে, মানুষ যা খুশি তাই বলে যেতে পারে। ওর কথা শুনে ওরা প্রথমে অন্ধকার চোখে তাকায়, তবে তা দেখে আর ভয় করে না ম্যাকিটের। ওদের এখন তো শক্ত হতেই হবে, লড়ে যেতে হবে। ম্যাকিট বলতেন, যে শক্তিমান সেই শুধু বাঁচে। ওদের এলোমেলো দৃষ্টিকে ম্যাকিট প্রতিহত করতেন তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি দিয়ে। ম্যাকিটের সেই দৃষ্টিতে অভ্যস্ত হতে ওদের অনেক সময় লেগেছে। ইতিহাস সাক্ষী, এই শ্রেণীর মানুষ সবসময় দুর্বলের ওপরে সবলের আধিপত্যকে সঠিক বলে জেনে এসেছে। এ সময় ম্যাকিট পলিকেও প্রায় একই কথা বলতেন। ম্যাকিট দাবি করতেন পলি অত্যন্ত কম খরচে সংসার ও নিজেকে চালাক। খুব গরুগম্ভীরভাবে ম্যাকিট বললেন যে তিনি চান তার লোকজন না খেয়ে থাকুক। ম্যাকিট এখন অপেক্ষাকৃত সস্তা চুরুট কিনছেন আর খাচ্ছেনও কম। এমনটা তিনি দৈনিক সংবাদপত্র নেওয়া বন্ধ করে দিয়েছেন। ভরসা রাখো, পলিকে বললেন ম্যাকিট। আমি ওদের ওপর অনেক আশা রাখি। স্পার্টার সেই মা যেমন যুদ্ধে যাবার সময় তার ছেলেকে বলেছিলেন, হয় তোমার ঢাল দিয়ে, নয়তো তোমার ঢালের ওপরে। আমিও আমার দোকানের বন্ধুদের তাই বলছি, হয় তোমাদের সম্মতিতে, নয়তো তোমাদের অসম্মতিতে, কিন্তু আমাকেও এই কঠিন দিনে ওদের ওপর ভরসা রাখতে হবে। এখন বুঝতে পারছো তোমার সংসার খরচের বরাদ্দ কেন কমিয়ে দিয়েছি আমি? জ্যাক সুপারকেও নিজের কথা বোঝাতে চাইলেন ম্যাকিট, কিন্তু ওপার আশ্চর্যজনক ব্যবহার করলেন। তিনি শুকনো গলায় বললেন তিনি মনে করেন ভাগ্যহীন আর বুদ্ধিহীন একই দলের লোক। পরাজিতের ওপর সহানুভূতি দেখানো দুর্বলের লক্ষণ। গ্রিক দর্শন বড্ড অমানবিক বলে মনে হলো ম্যাকিটের। সৈন্যদের আরামের সুব্যবস্থা। এখনও ম্যাকিতের গুদামে শাটিন আর উল রয়েছে অনেক। ল্যাঙ্কাশায়ারে এক কাপড়ের কল থেকে অনেক শাটিন চুরি করে আনা হয়েছিল। তার অল্প পরেই সিপিবি সিদ্ধান্ত নিল মালের যোগান কমিয়ে দেবার। এসব নিয়ে কি করবেন জানতেন না ম্যাকিট। এদিকে কাগজে আবার দক্ষিণ আফ্রিকায় যুদ্ধ নিয়ে প্রচুর লেখালেখি আরম্ভ হয়েছে। শুধু লন্ডনে নয়, দক্ষিণ আফ্রিকাতেও ভয়াবহ যুদ্ধ চলছে। যারা গরিব তারা আরও বিপাকে, আর এর কারণ স্বার্থের লড়াই। টম স্মিথ বা মেরি সয়ারের মতো যারা, তারা আতান্তরে। আর এই স্বার্থের লড়াই শুধু লন্ডনে নয়, চলছে দক্ষিণ আফ্রিকাতেও। কিছু একটা করা দরকার। জনকল্যাণ সমিতি সব তৈরি হলো। বড় ঘরের মহিলারা ঝাঁপিয়ে পড়লেন। যারা বয়স্ক বা অল্প বয়সী তারাও পিছিয়ে থাকবেন কেন? বনেদি বাড়িতে আর বিশেষ কিছু স্কুলে ভালো কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বানানো শুরু হয়ে গেল। বিষ সেনাদের জন্য জামা মোজা সব বানানো হতে লাগলো। আত্মত্যাগ কথাটার একটা নতুন মানে তৈরি হয়ে গেল। এরকম এক সমিতিতে ম্যাকিট পলিকে ভিড়িয়ে দিলেন। তিনি বুঝে গিয়েছেন এখানে তার শাটিন কাপড় আর উল বিক্রি হয়ে যাবে। এখন অভিজাত বাড়ির বসার ঘর, শোবার ঘর, সেলাইয়ের ঘর হয়ে গিয়েছে। চা খেতে খেতে মহিলারা জামা সেলাই করছেন।
সবার মুখ গম্ভীর, আর সব কথাই হচ্ছে একটাই বিষয় নিয়ে, আত্মত্যাগ। এত সুন্দর সাদা জামা পেয়ে খুব খুশি হবে ওর, বললেন মহিলারা। বুড়ো আঙুলের নখ দিয়ে সেলাই সমান করে নিতে নিতে ওনারা ইংল্যান্ডের জয়গান করছেন। যে মহিলার বয়স যত বেশি, তার রক্তপিপাসাও তত বেশি। আমাদের বীর যোদ্ধাদের যারা তাড়া করে নিয়ে গিয়ে মারছে, আমরা তাদের প্রতি বড্ড বেশি দয়ালু। পলির পাশে বসা এক বনেদি মহিলা বলছিলেন, আমাদের উচিত ওদের আক্রমণ করে সব কটাকে গুলি করে খতম করে দেওয়া। তাহলে ওরা বুঝবে ইংল্যান্ডের সাথে লাগতে এলে কি হয়। ওরা মানুষ না, ওরা বন্য জানোয়ার। তোমরা শুনেছ ওরা কিভাবে খাবার জলের কুয়োতে বিষ মিশিয়ে দেয়? আমাদের ছেলেরা নিয়ম মেনে যুদ্ধ করে, কিন্তু এসব চ্যাংড়াদের সাথে তা করা উচিত নয়। তোমরা কি বলো? বিশাল মাপের সোনার চশমা পরা আরও বেশি বয়স্কা এক মহিলা বললেন, আমি শুনেছি আমাদের সেনারা গুলিগোলার মধ্যে যেভাবে বীরের মতো এগোচ্ছে, তা পৃথিবীতে এর আগে হয়নি। ঝাঁকে ঝাঁকে বুলেটের মধ্যে ওরা এত সহজে হেঁটে যাচ্ছে যেন প্যারেডের মাঠে প্যারেড করছে। বাঁচল কি মরল তাতে ওদের কিছু এসে যায় না। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাতে ওরা সবাই এক কথা বলেছে, ইংল্যান্ড যদি আমাদের গর্বের সাথে মনে রাখে, তাহলে আর কিছুতেই কিছু এসে যায় না। ওরা ওদের দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা কি পালন করছি আমাদের দায়িত্ব? কঠোরভাবে বললেন আগের মহিলা। সেলাইয়ের হাত সব আরও দ্রুত চলতে লাগলো। দুটো ছোট মেয়ে হেসে উঠল। দুজনেরই মুখ লাল হয়ে গেছে, আর দুজনেই চেষ্টা করছে ওর দিকে না তাকাতে। তাকালেই আবার হেসে ফেলবে। মায়েরা বিব্রত হয়ে ইশারায় তাদের চুপ করতে বললেন। একটি মেয়ে, বছর 20 বয়স, বলল, ওখানে যা হচ্ছে যখন কাগজে পড়ি আর ইউনিফর্ম পরা সুন্দর সেনাদের কথা ভাবি, মন খারাপ হয়ে যায়। ছোট মেয়ে দুটি আবার হেসে উঠল। এদিকে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, প্রাণপণে হাসি চাপছে, এদিকে সারা শরীর হাসিতে কেঁপে কেঁপে উঠছে। সে এক ভীষণ অবস্থা। এক অল্পবয়সী মহিলা ওদের এই অবস্থার থেকে উদ্ধার করতে এগিয়ে এলেন। তোমরা জানো, আমি যখন আমাদের এই বীর সেনাদের দেখি সারা শরীর ঘামে ভেজা, পোশাক ছিঁড়ে গেছে, তখন ভাবি কি বিপদের মধ্য দিয়ে ওরা গিয়েছে। তখন ওদেরকে ওই অবস্থাতেই, হ্যাঁ, ঘামে ভেজা রক্তমাখা শরীরকেই আমি চুমু খেতে পারি। সত্যিই পারি। পলি চট করে একবার মহিলাকে দেখে নিল। নিজের হাতের সেলাইয়ের ওপর আরও ঝুঁকে পড়ে পলি ভাবল, আমার বাবাই ঠিক। যুদ্ধে জিতলে আমাদের হাত পা কাটা, নোংরা, অসহায় সেনাদের ভিক্ষে করতে পাঠানো উচিত। কিন্তু হেরে আসলে তাদের থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফিটফাট। এটাই আসল কথা। এবার আলোচনা ঘুরে গেল সেনাদের কিভাবে একটু স্বস্তি দেওয়া যায় সেদিকে। মহিলারা সেনাদের পাঠাচ্ছেন সিগারেটের প্যাকেট, তামাক, চকলেট আর ছোট ছোট বার্তা, তাদের মনে বল আনার জন্য। সব পাঠানো হচ্ছে গোলাপি আর বেগুনি রঙের রিবনে বেঁধে। একটি মেয়ে খুব উৎসাহ নিয়ে জানালো, মিলার স্ট্রিটে অ্যারনের দোকানে 1 সিলিংয়ে বেশি তামাক দেয়। হয়তো সে তামাক তেমন ভালো না, কিন্তু ওরা তো সবাই বলে এখন বেশিটাই দরকার। সেনারা মহিলাদের ধন্যবাদ জানিয়ে চিঠি দিচ্ছেন, তাতে মজার সব বানান ভুল রয়েছে। সেই সব চিঠি মেয়েদের হাতে হাতে ঘুরছে, অমূল্য সম্পদের মতো আগলে রাখা হচ্ছে। আমরা নিজেরা ছোট ছোট চিঠি লিখে যদি জামা আর মোজার সাথে পাঠাতে পারতাম, কত ভালো হতো, কত বেশি মজা হতো। যে মেয়েটি মিলার স্ট্রিটে কেনাকাটা করে সে বলল, যখন ভাবি যে এই পরিষ্কার ব্রিটিশ কাপড় হয়তো খুব তাড়াতাড়ি আমাদের সেনার রক্তে লাল হয়ে যাবে, তখন মনে হয় ওইসব খুনিদের আমি নিজের হাতে খুন করতে পারি। পলি ওই বয়স্কা মহিলার দিকে সভয়ে তাকালো। তার শীর্ণ হাতে একটা সূচ, হাত কাঁপছে, নিচের চোয়াল যেন রক্তের তৃষ্ণায় ঝুলে পড়েছে। পলির হঠাৎ শরীর খারাপ লাগলো। সে ঘর থেকে বেরিয়ে গেল। মহিলারা পলিকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। একে অপরকে ফিসফিস করে বললেন, বুঝলে না ওই। পলি ঘরে ফিরে এসে বসল। এখনো একটু ফ্যাকাশে হয়ে আছে। সেলাই ব্যস্ত রক্তচোষাদের ফিসফিস চলছে। এক মহিলা, তার চোখ অনেকটা গরুর চোখের মতো, বললেন, আশা করি ছেলে হবে। ইংল্যান্ডের এখন পুরুষ মানুষ দরকার। এবার অন্যান্য বিষয়ে কথাবার্তা শুরু হলো। ফুলছাপা সিল্কে জামা পরা এক মহিলা কথা বলতে শুরু করলেন। এনার স্বামী অ্যাডমিরাল। আমাদের ছোটলোক শ্রেণীর লোকেরাও কিন্তু দারুণ। আমি আরেকটা সমিতিতে আছি, সেখানে আমরা শুধু কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বানাই। একবার তোমরা এসে দেখো, কি দারুণ সব লোকজন ওখানে। যাই হোক, গত বৃহস্পতিবার একটা মেয়ে এলো। বোঝাই যায় চাকর বাকরের কাজ করে।
একটা পরিষ্কার তালিমারা জামা নিয়ে এসেছিল। এসে বলল, আমার বরের এরকম আরো দুটো আছে। আমি শুনেছি ওখানে অনেক লোক আহত। আমি যখন বরকে সেটা বললাম, বর বলল, এই তো সত্যিকারের ব্রিটিশ মা। অনেক জমিদারনি আছেন যাদের ওই মেয়েটার কাছে শেখা উচিত। বলেই খুব গর্ব ভরে মহিলা চারদিকে তাকালেন। যে যার নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের সাধ্য মতো করছে। পলির পাশে বসা সেই বনেদি গিন্নি বললেন একেবারে কথক ঠাকুরের ভঙ্গিতে। পলি তার স্বামীকে জানালো এরকম অনেক বাড়ি থেকে তার কাছে ডাক এসেছে। ম্যাকিথ এখন খুব খুশি। তার কাপড় আর উল সব বিক্রি হয়ে গেছে। ম্যাকিথ পলিকে বললেন দেশের সেনাদের সাহায্য করার এই মহান ব্রতে পলির আরও অনেক বেশি পরিশ্রম করা উচিত। মিস্টার এক্স। ওপার আর অ্যারনের সাথে দেখা হলেই ম্যাকিথ এক কথাই বলতেন, ব্লুমসবেরি কত নেমোখারাম। কিন্তু পরে তার মনে হলো তিনি যে সিপিবির ওপর কতটা নির্ভরশীল সে কথাটাও বারবার বলা দরকার। কমার্শিয়াল ব্যাংক সন্দেহ করছে। সে সন্দেহ দূর করা কঠিন। মালের যোগানে গোলমাল করে দেওয়ার ফলে এখন এই ব্যাংক পুরোপুরি এই সিপিবির কবজায় চলে গিয়েছে। কিন্তু ম্যাকিতে যে সিপিবি নামের আড়ালে বসে আজ কলকাঠি নেড়েছে সেটা কোনো মতেই কাউকে জানতে দেয়া যাবে না। তাই ম্যাকিথ সিপিবির দ্বিতীয় মিটিং ডাকলেন। এই মিটিং একেবারে কঠোরভাবে গোপন। এই মিটিংয়ের মিনিটসে তার নাম লেখা হলো মিস্টার এক্স। খুব সাবধানে শব্দচয়ন করে একটি চিঠি লেখা হলো নানহেড থাকেন কোনো এক মিস্টার ম্যাকিথকে। এমন ভাষায় লেখা হলো যে কোনো উকিলও কোনো আইনি ভুল বার করতে পারবেন না। সেখানে অত্যন্ত নম্রভাবে সিপিবি জানালো মূল চুক্তিতে জিনিসের যেসব দাম দেওয়া ছিল তা ছিল শুধুমাত্র স্বল্পকাল বিজ্ঞাপনের স্বার্থে। বর্তমানে সিপিবি কিছু অসুবিধার মধ্যে চলছে, তাই সঠিকভাবে মালের যোগান দিতে পারছে না। তবে যত তাড়াতাড়ি সম্ভব তারা আবার পুরনো পরিমাণের মালের যোগান দেওয়া শুরু করবে। তবে সে যোগান তারা দেবে নতুন মূল্যে। এরপর যখন সভার কাজ শেষ হয়ে এসেছে, ঘড়িতে বাজে রাত ৯টা। ব্লুমসবেরি হঠাৎ উঠে দাঁড়িয়ে কাপা গলায় প্রশ্ন করলেন, এই চিঠির ফলে দোকানের মালিকদের কোনো ক্ষতি হবে কিনা। তার এহেন আচরণে সবাই তো অবাক। ব্লুমসবেরি আপত্তি জানাবে এই চিঠির ব্যাপারে ভাবেননি কেউই। এখন সন্ধে, সবাই টেবিলে চারদিকে চুপ করে বসে। বেশ গরম, তাই জানলা খুলে দেয়া হয়েছে। গ্যাসবাতির আলোতে চেস্টনাট গাছের সবুজ পাতা চিকচিক করছে। ম্যাকিথ সময় নষ্ট করার মানুষ না। তিনি বুঝে নিলেন কি করতে হবে। তার চুরুট দেখে তিনি একটি নাতিদীর্ঘ বক্তৃতা শুরু করলেন, মূলত ব্লুমসবেরিকে উদ্দেশ্য করে। তিনি বললেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে সিপিবির এই পদক্ষেপের ফলে কিছু সময় দোকানের মালিকদের কষ্ট ভোগ করতে হবে। তবে সেটা কিছু সময়ের জন্যই। আর সব ব্যবসা বা সব কাজের সাফল্যে নির্ভর করে সঠিক সময়ে আত্মত্যাগ করার ক্ষমতার ওপর। অসুস্থ লোক মরে, শক্ত লোক লড়ে। চিরকাল তাই হয়ে এসেছে এবং চিরকাল তাই হবে। দোকানের মালিকদের এখন পরীক্ষা দিতে হবে আসলে তারা কিসের তৈরি। ফ্যানি ক্রাইসলারকে নির্দেশ দিলেন ম্যাকিথ হিসেব রাখতে, যে কোনো দোকানদার এরপরেও থাকলো আর কে গেল। তিনি আরও বললেন ওহারাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। তিনি তার জায়গা থেকে সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন। যদি ফ্যানি কোনো দোকানের মালিককে রাস্তায় বার করে দেন, ধরতে হবে তাকে বার করে দিয়েছেন ম্যাকিথ। যদি ম্যাকিথকে কেউ বিশ্বাস না করেন তাহলে ম্যাকিথের সাথে তার কাজ করার কোনো দরকার নেই। কিন্তু এবার ফ্যানি উঠে দাঁড়ালেন আর ম্যাকিথের দিকে একবারও না তাকিয়ে দোকানের মালিকদের দুর্দশা সম্বন্ধে কিছু তথ্য সভায় পেশ করলেন শুকনো গলায়। তাদের উপর যা হচ্ছে তা ঠান্ডা মাথায় খুন ছাড়া আর কিছুই না। বেশিরভাগের যা অবস্থা আর ১ মাসও তারা টানতে পারবেন না। তারা নিজেদেরকে এবং এখন একে অপরকে জিজ্ঞেস করছেন যে দোকানের লাল বাতি জ্বলে তাহলে কোম্পানিকে দায়ী করা যেতে পারে কিনা। তিনি শেষ করলেন এই বলে, আমরা যদি এদের জন্য কিছু ব্যবস্থা করতে না পারি এখানে এবং এখনই, তাহলে বড় সর্বনাশ এড়ানো যাবে না। ম্যাকিথ শান্ত হয়ে বসে আছেন। মনে হচ্ছে তিনি খুবই অবাক। তার নিজের কাছে যুক্তি খুব পরিষ্কার। প্রথমত দোকানের মালিকেরা দেউলিয়া হয়ে গেছে, দোকান দেউলিয়া হয়নি, কাজেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। দ্বিতীয়ত বিধবা আর অনাথদের দেখভাল করার মতো অবস্থা কোম্পানির নেই। তাছাড়া ম্যাকিথ বিশ্বাস করেন যা পড়ে যাবে তাকে পড়ে যেতে দাও, পারলে তাকে আরও একটু ঠেলে দাও যাতে তাড়াতাড়ি পড়ে যায়। এইসব কথার সাথে মিটিং শেষ হলো। দিনটা ছিল রবিবার, তারিখ ২০শে সেপ্টেম্বর। ওহারা রেগে মেগে চলে গেলেন। ম্যাকিথের এই ভান করা ব্যাপারটা ওহারা সহ্য করতে পারেন না। শুধু ব্লুমসবেরি আছে বলে নিজে যা বলছেন তাতেই বিশ্বাস করেন এমন ভাব দেখাতে হবে। কিন্তু নিজেদের মধ্যে যখন কথা বলছেন তখনও ম্যাকিথ তার মুখোশ আলগা হতে দিলেন না।
অবিশ্বাসীর মতো কথাবার্তা তার ধাতে সয় না। সন্দেহজনক কোনো বিষয় নিয়ে কথা বললেও তিনি তা করেন একেবারে নৈর্ব্যক্তিকভাবে। ওহারা আবার ম্যাকিটের এহেন ব্যবহার নিতে পারেন না। কিন্তু ওহারা অক্ষরে অক্ষরে ম্যাকিটের কথা মেনে চললেন। তিনি দোকানদারদের জানিয়ে দিলেন তারা কয়েক সপ্তাহের জন্য ছুটিতে যেতে পারেন। খরচ অবশ্য তাদের নিজেদেরকেই বহন করতে হবে। মালের যোগান এখন একদমই থেমে গিয়েছে। সিপিবির চিঠি কোনো কথা না বলে ম্যাকিট কমার্শিয়াল ব্যাংকের হাতে তুলে দিয়েছেন। তাতে বেশ কাজ হয়েছে। কয়েকদিনের মধ্যে সেই সব দোকানের মালিকেরা যাদের পুঁজি কম, তাদের পুরোপুরি দেয়ালে পিঠ থেকে গেল। তাদের সকলের বাড়ি ভাড়া বাকি। অন্যান্য দিকেও প্রচুর ধার করতে হয়েছে, কখনো মাল কিনতে, কখনো বা সংসার চালাতে। কিছুদিন আগেই ৮ ডজন নতুন দোকান খোলা হয়েছে। সে বেচারারা তো ঠিকমতো দোকান চালুই করতে পারেননি। এখন খুব স্বাভাবিকভাবেই তারা মনে করছেন বড় দোকানের সাথে হাত মিলিয়ে তাদের সাথে বেইমানি করা হয়েছে। বিভ্রান্তি একেবারে চরমে পৌঁছেছে। প্রিটামের কর্মচারীরা রোজই নতুন কিছু ভিখারিকে রাস্তায় দেখতে শুরু করেছেন, যারা আগে ছিল দোকানের মালিক, এখন ভিক্ষা করে খাবার চেষ্টা করছেন। এখন যেহেতু ম্যাকিটের দালালেরা তাদের ভাড়া বাড়ির থেকে বার করে দিয়েছেন, এখন তাদের স্বাধীনতা বেড়ে গেছে। সত্যি কথা বলতে কি, মাথার ওপরে ছাদটুকুও না থাকায় স্বাধীনতা একেবারে অসহ্য স্তরে চলে গিয়েছে। নিজেদের উদ্যোগে তাদের এক একজনের ওজন এখন 50 কেজির নিচে চলে এসেছে। পিচামেরও এখন এদের কোনো দরকার নেই, কারণ এদের অহংকার ভাঙতে এখনো 2 মাস লাগবে। অ্যারন আর ওপার ভাইয়েরা একটা মুশকিলে পড়েছেন। প্রথমে ব্লুমসবেরির ওপরে এরা ছিলেন একদম মারমুখো, কিন্তু বিক্রি সপ্তাহ শুরু হতেই তারা খুব সুন্দর ব্যবহার করছিলেন। যেমন কোকেনখোর কোকেনের ওপরে নির্ভরশীল হয়ে পড়ে। সিপিবির যোগান দেয়া সস্তা মালের সাথে অ্যারনের সম্পর্কটা দাঁড়িয়েছিল তাই। ওই মালটা চাই। ব্লুমসবেরি যখন কমার্শিয়াল ব্যাংকে গেলেন, সেখানে ম্যাকিট ছিলেন না। তিনি তো বলেই চলেছেন যে ব্লুমসবেরির সাথে তার সব সম্পর্ক চুকে বুকে গেছে। তিনি বেশ কয়েক সপ্তাহ সিপিবির অফিসের দিকে যাননি। এদিকে 2 ওপার ভাইও এখন অ্যারনের সাথে আর তেমন হৃদ্যতা বোধ করছেন না। ওপারেরা ও অ্যারন ব্লুমসবেরিকে দেখে চেঁচামেচি জুড়ে দিলেন। ব্লুমসবেরি মুখে একটা করোনা চুরুট গুজে বসেছিলেন। ও থেকে থেকে জেনির কথা ভাবছিলেন। তিনি কথা দিলেন যা হয়েছে সব তিনি ঠিক করে দেবেন। ঠিক হলো, বিশাল বিক্রির সপ্তাহ পিছিয়ে দেওয়া ঠিক হবে না। ব্লুমসবেরি আশা দিলেন খুব তাড়াতাড়ি সিপিবি আবার মালের যোগান শুরু করে দেবে। সবাই খুশি মনে ওর সাথে করমর্দন করে সেখান থেকে বিদায় নিলেন। সবারই মনে হলো তার জন্যই এই জোড়া লাগানো সম্ভব হলো। জ্যাক সোপার ম্যাকিটকে ওয়ারবোন ক্যাসেলে আরেকটা সপ্তাহান্ত কাটাবার নিমন্ত্রণ জানালেন। এবার ম্যাকিট সাথে করে পলিকে নিয়ে গেলেন। পলি যাতে শুধু সাধারণ জামাকাপড় সাথে নেয়, সেজন্য লড়তে হলো ফ্যানিকে। ম্যাকিট চাইছিলেন পলিকে রাজরানীর মতো সাজিয়ে নিয়ে যাবেন। অনেক কষ্টে ম্যাকিট বুঝলেন ব্লুমসবেরি জেনিকে নিয়ে ওখানে গেলে যা ক্ষতি হতো, পলি রাজরানী সেজে গেলে ক্ষতি হবে তার থেকে বেশি। মিসেস ওপার খুব সুন্দরভাবে অভ্যর্থনা জানালেন পলিকে। পলি কথা বললে মেপে, খুব বেশিও নয় খুব কমও না। কিন্তু ওপারেরা এত শব্দ করে খায় দেখে পলি অবাক হয়ে গেল। জ্যাক্স ওপারের বয়সী লোকেরা সহজেই পলিকে দেখে গলে যান। এখানেও তাই হলো। জ্যাক্স ওপার আর ম্যাকিট পার্কে ঘুরছিলেন। চারদিকে লম্বা ওক গাছ, নীরব গাম্ভীর্য নিয়ে তারা বেড়ে চলেছে। সেই সব গাছ দেখিয়ে ওপার বললেন, ওদের দিকে দেখুন মিস্টার ম্যাকিট, ওরা সব একা দাঁড়িয়ে একে অপরের সাথে দূরত্ব রেখে। কত ভাগ্যবান, তাই না? জানেন, যারা ভাগ্যবান তাদের আমি পছন্দ করি। এই গাছগুলোও ভাগ্যবান। কেউ বলবে না এদের যত্ন নিয়ে বসাবার কাজে এরা মালিদের সাহায্য করেনি। দারুণ সুন্দর দেখায় এদের। ম্যাকিট চুপচাপ হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাকেও ভাগ্যবান হতে হবে। দুর্ভাগ্যবশত একটা খারাপ ঘটনায় এই শান্ত সুন্দর আবহাওয়া নষ্ট হয়ে গেল। ম্যাকিট তার বন্ধু ব্রাউনের কাছ থেকে একটা জরুরি বার্তা পেলেন। ব্রাউনের পক্ষে তার বন্ধুর গ্রেপ্তারি পরোয়ানা আর আটকে রাখা সম্ভব না। যখন ম্যাকিট জানতে চাইলেন যে তাকে গ্রেপ্তার করা হবে কেন, উত্তর পেলেন দোকানের মালিক মেরি সয়ারের খুনের অভিযোগে।